2024 সালের 21শে আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানির ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এক টানা কিছুদিন ভারী বর্ষণ এবং ভারত থেকে যে পানির ঢল নেমে এসেছে তাতে স্মরণকালে ভয়াবহ পরিস্থিতি বন্যার শিকার হয়েছে ফেনী, নোয়াখালী সহ প্রায় 10টি জেলার 77টি উপজেলা, যার ফলে লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এই অবস্থায় ফসলের মাঠ তো তলিয়ে গেছে, তার সাথে কিন্তু গবাদি পশু এবং পুকুরের মাছও কিন্তু সব ভেসে গেছে। নানা রকম ক্ষয়ক্ষতি তো হয়েছে, তার সাথে বেড়ে গেছে স্বাস্থ্য ঝুঁকি। বন্যার্থ মানুষই যে শুধু আপনার স্বাস্থ্য ঝুঁকিতে আছে তা কিন্তু নয়, যারা উদ্ধার কর্মী আছেন, ত্রাণ কর্মী আছেন এবং একই সাথে যারা স্বাস্থ্যকর্মী আছেন তারাও কিন্তু নানাভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাই দর্শক, আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে সাজিয়েছি বন্যায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, এই বন্যার পরিস্থিতিতে আমরা আজ কথা বলবো বন্যার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার দুর্বা হালদার, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে সহ নেক্সাস টিভির সকল দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কেমন আছেন অনুষ্ঠানে? অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর এর সাথে কিন্তু আমি আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের আজকের অনুষ্ঠানের সাথে কিন্তু সরাসরি যুক্ত থাকবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে তাতে সরাসরি প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ অতিথিকে। আপনাদের জানা এবং না জানা অনেক বিষয় আপনারা কিন্তু জানতে পারেন। এই বন্যার সময় স্বাস্থ্য ঝুঁকিগুলো কীভাবে বেড়ে যায়, এবং এই অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশন হেলথেও দেখানো হচ্ছে ফেসবুক লাইভে। আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত থাকতে পারেন এবং কমেন্ট সেকশনে প্রশ্নও করতে পারেন। চলে যায় আজকে মূল অনুষ্ঠানে ম্যাম, যেখানে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম যে বন্যায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। আসলে বন্যায় তো দেখা যাচ্ছে মানে পানিতে সব কিছু ভেসে যাচ্ছে, প্লাবিত হচ্ছে, চারিদিকে পানি। কিন্তু শুরুতে যে প্রশ্নটা আপনার কাছে একটু করতে চাই যে এই সময় খাবার পানির খুব বেশি অভাব হয়ে যায়, কেউ কিন্তু বিশুদ্ধ পানি খেতে পাচ্ছে না, বা খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে নানা রকম পানিবাহিত কিছু রোগ তৈরি হচ্ছে। আসলে পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আগে একটু জানতে পারি প্লিজ ম্যাম। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই এক ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি গত 21শে আগস্ট থেকে যে আমাদের বন্যা শুরু হয়েছে হঠাৎ করে, এবং আমাদের যে ভয়ঙ্কর অবস্থা, দেশের লক্ষ লক্ষ লোক ঘরবাড়ি হারা এবং পানির নিচে আছে। তো এই যে ক্রান্তিকাল চলছে আমাদের, এই সময়ের যে অসুখগুলো সেগুলো আমরা আগে থেকেই সবাই জানি যে এলাকাগুলোতে বন্যা হয়, কিন্তু এবছর আসলে যে এলাকাগুলোতে বন্যা হয়েছে তারা অনেকদিন কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হয়নি, কেউই প্রস্তুত ছিলেন না। আমরা জানি বন্যায় ক্ষতি হয় শুধুমাত্র কিন্তু মানে ঘর বাড়ি, জমি জমা ফসল তা কিন্তু না। মানুষ সর্বস্ব হারিয়ে ফেলে, তার শারীরিক ঝুঁকি থাকে, তার মানসিক ঝুঁকি থাকে। সেটা তো গেল যারা আক্রান্ত হচ্ছেন, এবং পরবর্তীতে আপনি যেমন বলছিলেন যারা উদ্ধারকর্মী আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, তারা কিন্তু সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা দেখেছি যে কিভাবে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, পানি সবকিছু ভেসে যাচ্ছে পানিতে। তাহলে কি হচ্ছে, মানুষের খাবার নাই, পানি নাই, বাসস্থান নাই, মলমূত্র ত্যাগের স্থান নাই, সবকিছু মিলেই কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। একদিকে যেমন এই বন্যার পানিতে দেখেন ভেসে যাচ্ছে অসংখ্য মানুষ, গবাদি পশু, তাদের যেমন জীবন যাচ্ছে। বন্যার পানিতে ভেসে আসছে গাছপালা, সেগুলো যখন আপনাকে আঘাত দিচ্ছে সেটা জনিত কিন্তু মৃত্যু। আবার একই সাথে দেখেন আপনার খাবার পানি নাই, কারণ সব জায়গাতেই তো পানি এসে গেছে। সিওয়ারেজ লাইন বলেন, খাবার টিউবওয়েল বলেন, সবকিছুই তো পানি নিচে, তাহলে আপনি কিভাবে খাবেন পানি? তো সেক্ষেত্রে পানি বাহিত রোগ, খাবারের অভাব, পানির অভাব, সাথে আঘাত, পানিতে ডুবে যাওয়া, পানির সাথে দেখেন অনেক সাপ চলে আসে বা অনেক মানে পানি বাহিত কিছু, সেগুলো থেকেও কিন্তু এই বন্যাজনিত অসুখ হচ্ছে। তো পানি থেকে যে মেজরিটি অসুখটা হচ্ছে, কারণ খাবার পানি নাই, আমার টয়লেট নাই, আমার খাবার পানি মানে খাবার তৈরি করার খাবার পানি যেটা, তো পানিবাহিত রোগের মধ্যে আমরা যেগুলো বেশি জানি সেগুলো হচ্ছে ডায়রিয়া, কলেরা প্রথম, এর সাথে আসেন জন্ডিস, তারপরে আছে যেটা যে পেটের পীড়া, বিভিন্ন ধরনের লেপ্টোস্পাইরোসিস, এগুলো যেমন হয়, বা বমি হতে থাকে, পাতলা পায়খানা হতে থাকে, সাথে যেটা হতে পারে তার চর্মরোগ হতে পারে। এই যে সারাদিন পানিতে ভিজে থাকছে, তার বিভিন্ন ধরনের স্কিনে অনেক রকম সমস্যা হচ্ছে, হ্যাঁ, ফাঙ্গাসের ইনফেকশন হচ্ছে, পানিতে ভিজে তার ঠান্ডা লাগছে, যার কারণে দেখা যাচ্ছে তার
ব্যাকটেরিয়া বা ভাইরাস শরীরে ঢুকে তার ফুসফুসে সংক্রমণ করে শ্বাসতন্ত্রে সংক্রমণ করছে। সাথে সাথে তো বাকিগুলো তো বললামই। তো পানিবাহিত রোগের মধ্যে যেটা আমরা প্রধান বলছিলাম ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস বা লেপ্টোস্পাইরা এগুলো। তো ডায়রিয়া হলে আমরা সবাই জানি পাতলা পায়খানা হয়, বমি হয়, সাথে পেটে ব্যথা থাকে, সাথে জ্বর থাকতে পারে বা হচ্ছে তার পেট ফুলে যেতে পারে, এগুলো হতে পারে। কলেরা হলে যেটা হয় যে অল্প সময়ের মধ্যেই তার দ্রুত পানি শূন্যতা দেখা যায় এবং ফলশ্রুতিতে দেখা যায় যে সে হচ্ছে মানে তার কিডনি বিকল হওয়া শুরু করে। এগুলো কারণে পানি শূন্যতা, কিডনি বিকল এগুলোর কারণে দেখা যায় অধিকাংশ মানুষের মৃত্যু হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সাথে যদি জন্ডিস হয় তার দেখা যাচ্ছে লিভার কাজ করছে না। ডায়রিয়ার কথা একটু জানতে চাই, ডায়রিয়া কলেরার কথা। এখানে বিশেষ করে যে শিশুরা আছেন তারা কিন্তু অনেক বেশি আক্রান্ত হয়ে পড়ে, যে তাদের পেটের সমস্যাগুলো অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, কারণ শিশুরা তো পরিচ্ছন্নতা সম্পর্কে অত বেশি সচেতন থাকে না। তারা যেখানে যেটা পায় সেটা মুখে দেয়। তারা যে পরিচ্ছন্নতা বোধ সেটা তো তাদের এখনো তৈরি হয়নি। প্লাস তাদেরকে যে তাদের বাবা-মা খাওয়াবেন বা আত্মীয়-স্বজন খাওয়াবেন, তাদের কাছেও তো পরিষ্কার বিশুদ্ধ পানি না থাকলে তারা কেমন করে খাওয়াবেন? সবকিছু মিলে আসলে শিশুদের ঝুঁকিটা অনেক বেশি। পানিতে ডোবার হারও শিশুদের বেশি, ভেসে যাচ্ছে শিশু বেশি এবং বন্যার সময়ের পানি বাহিত রোগ প্লাস হচ্ছে আপনার এই বন্যা পরবর্তী সময়ের যে রোগ সবই কিন্তু শিশুদেরই বেশি হচ্ছে। একদমই। এই কলেরা হলে দেখা যায় যে বেশ কিছুদিন থাকছে, তার ফলে কিন্তু পানি শূন্যতা যে ব্যাপারটা সেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। আসলে পানি ছাড়া বা হচ্ছে ওরসালাইন ছাড়া তো আর কোনো উপায় নেই যে তাদের পানি শূন্যতাটা আসলে পূরণ করা। সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? পানি শূন্যতা যখন হয় আমরা জানি কলেরা যে ভিব্রিও কলেরি জীবাণু দিয়ে তৈরি মানে রোগটা সৃষ্টি হয়, সেটা খুব দ্রুত পানি শূন্যতা তৈরি করে, কারণ ও প্রচুর পরিমাণ শরীর থেকে পানি নিয়ে বের করে ফেলে। সেক্ষেত্রে ওরসালাইন হচ্ছে একমাত্র চিকিৎসা। তবে যদি অতিরিক্ত সংক্রমণ হয় তখন তাকে আইভি ফ্লুইডও দেওয়া লাগতে পারে, সেটা যেমন ঠিক। কিন্তু কথা হচ্ছে যে যখন কিছু পাওয়া যাবে না, আপনি যদি ওরসালাইন স্বল্পতা থাকে সেক্ষেত্রে আপনি বাসায় বানিয়ে লবণ গুড়ের যে শরবত আছে সেটা নিতে পারেন, অথবা কিছু না পাওয়া গেলে ভাতের মাড়, চাল ধোয়া পানি, চিড়ার পানি এগুলোও কিন্তু বিকল্প হতে পারে। কিছু না পাওয়া গেলে স্বাভাবিক পরিচ্ছন্ন বিশুদ্ধ পানিও বিকল্প হতে পারে। যখন বিপদ তখন তো আসলে আমাদেরকে সবই নিতে হয়। একদম। এর সাথে কিন্তু টাইফয়েডটাও অ্যাড হয়ে যায়, যে দেখা যাচ্ছে পানিবাহিত যে রোগগুলোর মধ্যে টাইফয়েড একটা খুবই মারাত্মক একটা রোগ, জ্বরের সাথে যেটা শুরু হয়। আসলে এই সময়টাতে সবাই অন্যদিকেও যদি বা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তারপর টাইফয়েড হলে কি ধরনের উপসর্গগুলো আর দেখা দিতে পারে? টাইফয়েড আসলে অনেক সময় দেখা যায় যে আমরা জানি টাইফয়েড এক ধরনের জ্বর, এটা জ্বর নিয়েই আসে। তবে সেক্ষেত্রে প্রথম দিকে তার পায়খানা পাতলা হতে পারে, কারণ এই জীবাণুটা এই রোগ জীবাণু তার পায়খানাটাকেও দেখা যায় যে হচ্ছে পেটে সংক্রমণ করে, তার পাতলা পায়খানা হয়, পরবর্তীতে তার জ্বর শুরু হয়। জ্বরটা প্রথম দিকে যেটা থাকে অল্প অল্প জ্বর থাকে, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটার একটা নির্দিষ্ট ধরন আছে যেটাকে আমরা বলি বইয়ের মতো স্টেপ ল্যাডার প্যাটার্ন, যে প্রথম দিন যা ছিল পরের দিন তার থেকে আরেকটু বেশি, তারপরের দিন আরেকটু বেশি বাড়তে থাকে, 7 দিন 10 দিন পর্যন্ত বাড়তে থাকে। সাথে তার পেটে ব্যথা, বমি, তার মানে শরীর ব্যথা থাকে, প্রচন্ড জ্বর আসে, অনেক সময় লিভারটা বড় হয়ে যেতে পারে, তার যে স্প্লিন বা প্লিহা সেটা বড় হয়ে যেতে পারে। এটা যদি 1 সপ্তাহের বেশি পরবর্তীতে তার বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়, যেমন তার অন্ত্রের ফুটা হয়ে যেতে পারে বা তার বিভিন্ন গিরায় ব্যথা হতে পারে, সবকিছুই হতে পারে। কিন্তু প্রথম দিকে সাধারণত এটা জ্বর, শরীর ব্যথা, পাতলা পায়খানা, পেটে অস্বস্তি এগুলো নিয়ে আসে। অনেক সময় হালকা কাশি, শরীর ব্যথা এগুলোও থাকে। প্রথম দিকে আর কি একটু কাশি থাকতে পারে। এই সময় কি ঠান্ডা লাগার যে বা অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো সেটাও কি বেড়ে যেতে পারে? এই সময় তো অবশ্যই ঠান্ডার কারণে, কারণ আমি বলছিলাম যে যারা বন্যাতে ভেসে গেছে তাদের কিন্তু থাকার জায়গাও নাই। ওই আশ্রয়স্থলে গিয়ে সবাই ভেজা গায়ে সেখানে, তাদের তো কোনো আলাদা কাপড় নাই। কাপড় হয়তো ত্রাণ কাজে যাচ্ছে, কিন্তু ভেজা শরীরে বেশিক্ষণ থাকতে হচ্ছে না সব সময়। মানে যতটুকু দরকার অতটুকু তো হচ্ছে না। তো কাপড় চোপড় ভেজা থাকলে আর আপনার যখন চারপাশে পানি থাকবে আপনি শুকনো কেমন থাকবেন? তো এই যখন পানি ভেজা কাপড়টা স্যাঁতসেঁতে অবস্থানে থাকেন, পানি ভেজা কাপড় গায়ে থাকে, এগুলোর সময় দেখা যায় ব্যাকটেরিয়া, ভাইরাসের সংক্রমণ বেড়ে যায়। যার ফলে দেখা যাচ্ছে যে ওদের কাশি, ঠান্ডা, শ্বাসকষ্ট, বিশেষ করে যাদের আগে অ্যাজমার সমস্যা ছিল অথবা অ্যালার্জির সমস্যা ছিল তাদের আরো বেড়ে যায়।
শিশুদের ক্ষেত্রেও এক্ষেত্রে বেশিরভাগ ফুসফুসের সংক্রমণ দেখা দেয়। এর ফলে তো অ্যাজমার সমস্যা বা শ্বাসকষ্ট যে সমস্যাটা এটা অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে কি শ্বাসকষ্ট কমানোর জন্য আসলে মেডিসিনের তো একটা কোনো বিকল্প নেই, তারপরে ম্যাম কি করতে পারে? তারপরে ওই যে যাদের শ্বাসকষ্ট আছে তারা একটু বেশি সাবধানে থাকবেন। যদি সম্ভব হয় উনার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো নিয়ে যাবেন, অথবা শ্বাসকষ্ট হলে দ্রুত উনি স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করার করবেন, বা চেষ্টা যারা করবেন। উদ্ধার কর্মী আছেন যে তারা তাকে একটু যাতে শ্বাসকষ্টের ওষুধ দিয়ে তাকে অন্তত রিলিফ করে। আর ঠান্ডা মানে যতটুকু পারা যায় পরিহার করার চেষ্টা করবে। চেষ্টা করাটা খুব বেশি দরকার, যদিও সম্ভব হয় না, তারপর চেষ্টা করতে হবে যতটুকু আর কি ঠান্ডা থেকে সরে থাকা যায়। জ্বর হওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু অনেকটা সময় হয়তো অনেককে পানিতে ভিজে থাকতে হচ্ছে বা আবহাওয়ার কারণে জ্বর আসতে পারে। টাইফয়েডের শুরুটাও জ্বর থেকে শুরু হয়। জ্বর শুরু যখন হয় দেখা যায় যে প্যারাসিটামল নামক একটা ওষুধ আছে, সেটা কমনলি সবাই জানে এবং খাচ্ছে। যদি কোনো কারণে হাতের কাছে না থাকে তাহলে টেম্পারেচারটা কমানোর জন্য কি কি পদ্ধতি তারা মানতে পারে? প্যারাসিটামল থাকলে তো, কারণ জরুরি স্বাস্থ্য সেবার মধ্যে তো প্যারাসিটামল অবশ্যই নিয়ে যাবে যারা স্বাস্থ্যকর্মী বা উদ্ধারকর্মী। ওরসালাইন, প্যারাসিটামল বা কিছু ডায়রিয়ার অল্প ওষুধ যেগুলো ক্ষেত্রে লাগে, কলেরা হলে যেমন অ্যান্টিবায়োটিক দিতে হয়, এগুলো হয়তো মানে জরুরি চিকিৎসা কিটের মধ্যে থাকে, ওগুলো নিয়ে যাবেন। কিন্তু যখন কিছু পাওয়া যাচ্ছে না তখন তার তাপমাত্রাটা তো কমাতে হবে। জ্বর যদি অনেক হয় তাকে মাথা ধুয়ে গায়ে স্পঞ্জ করে, অথবা যদি একবার গোসল করিয়েও দেওয়া যায় সেক্ষেত্রে মানে খুব দ্রুত ঠান্ডা না লাগিয়ে, তাহলেও দেখা যাবে যে জ্বরের মাত্রাটা কমে আসবে। সেক্ষেত্রে মাথা ধুয়ে গায়ে স্পঞ্জ করাটাই বিকল্প যদি প্যারাসিটামল না থাকে। আচ্ছা, স্পঞ্জ করে দিলে বা মুছে দেওয়ার যদি ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে তো টেম্পারেচারটা কমে আসবে। হেপাটাইটিস এরও প্রবণতা অনেক বেড়েছে বন্যার্থ যারা থাকছেন, আক্রান্ত যারা হচ্ছেন। হেপাটাইটিসের উপসর্গ হিসেবে আসলে কি কি হতে পারে ম্যাম? আমরা জানি যে এই এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো, যে অসুখগুলো নিয়ে আলোচনা করছি সবই কিন্তু পানির মাধ্যমে ছড়ায়। তার মানে হচ্ছে এই অসুখের জীবাণুগুলো বিশুদ্ধ পানির অভাবে, দূষিত পানি যখন আমরা পান করি, অথবা একজনের অসুখ হলে সে যখন মলমূত্র ত্যাগ করে তখন ওই পানির সাথে মিশে গিয়ে ওই জীবাণুটা তার শরীরে ছড়িয়ে যায়। এবং সেগুলোই কিন্তু হচ্ছে এই যে টাইফয়েড, জ্বর, আপনার হচ্ছে যেগুলো হচ্ছে জন্ডিস থাকে তখনও অল্প অল্প জ্বর থাকে, এগুলো হচ্ছে। আর পানির কারণে কিন্তু এছাড়া পানি যখন আটকা পড়ে থাকে, ধরেন বন্যা পরবর্তী সময়গুলোতে বা পানি কমতে শুরু করেছে, এই সময়গুলোতে মশা বাহিত যে রোগগুলো, এগুলোও কিন্তু জ্বর তৈরি করে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু। আমরা জানি যে বন্যা বা বন্যার পরবর্তী সময়ে বা বর্ষাকালে আমাদের দেশে কিন্তু ডেঙ্গু অনেক বেড়ে যায়, কারণ ওই সব পানি যেখানে আটকে থাকে সেখানে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। আর যখন মশা বেশি বেশি প্রজনন করে তখন তো ওর যে জীবাণুগুলো বহন করে, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো বেশি বেশি হয়। ওগুলো অসুখও কিন্তু জ্বর নিয়ে আসছে, যেমন টাইফয়েড নিয়ে আসছে জ্বর, তেমনি ডেঙ্গু, ম্যালেরিয়াও কিন্তু জ্বর নিয়ে আসছে, জ্বর নিয়ে আসছে। তবে একদিন বা দুদিনের বেশি যদি জ্বর থাকে তাহলে স্বাস্থ্যকর্মীর সান্নিধ্যে যাওয়াটা খুব বেশি প্রয়োজন হবে, তাই তো? ভাইরাস জনিত জ্বরগুলো আসলে 1-2 দিন বা 4-5 দিন অপেক্ষা করা যেতে পারে। তো সেক্ষেত্রে এখন তো আসলে ওরকম মানে কোনো সুযোগ নাই। জি, না, আমাদের সেখানে তো অনেক খারাপ অবস্থা। কাজেই সেখানে জ্বর অল্প হলে 1-2 দিন কোন রকম দেখে যত দ্রুত সম্ভব তার আশেপাশের স্বাস্থ্যকর্মী বা যারা উদ্ধারকারী আছেন তাদের কাছে মধ্যে যারা চিকিৎসক আছেন, যে কারোর সাথে যোগাযোগ করলে অন্তত কিছু প্রাথমিক চিকিৎসা তারা ওখানে সে শুরু করতে পারবে। একদম। এই বন্যার্থ যারা মানুষরা আছেন তাদের স্কিনে ছত্রাক জাতীয় অসুখ অনেক বেশি হচ্ছে। এই সময় আসলে কি কি ব্যবস্থা তারা নিতে পারে সে সম্পর্কে জানবো, কিন্তু ম্যাম একটা ছোট্ট বিরতি থেকে এসে। দর্শক সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম বন্যায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার দুর্বা হালদার। বিরতিতে যাবার আগে আমরা পানিবাহিত বন্যায় যে সমস্যাগুলো তৈরি হতে পারে সে সম্পর্কে জানলাম, এবং এই বন্যাতে দেখা যায় অনেকেরই স্কিনে নানা রকম সমস্যা তৈরি হয়, বিশেষ করে ছত্রাকজনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু খুব বেশি হচ্ছে। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ছত্রাক জাতীয় যে অসুখগুলো আছে স্কিনে হচ্ছে, এগুলো আসলে কি কি হয় বা কীরকম? এমনিতেই তো একটু চুলকানি বা হচ্ছে জ্বালা পোড়া তো করে, তার সাথে আরও কিছু কি থাকে কিনা?
ধন্যবাদ আপনাকে। তো যেটা বলছিলাম যে এই সময়ের রোগগুলো তো আমরা অনেকগুলোই বললাম। সেক্ষেত্রে চর্মরোগ বন্যার সময়ে কিছু বেড়ে যায়। হুম, হুম। চর্মরোগ যে বেড়ে যায় এটার কিন্তু অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন তার পরিচ্ছন্নতা থাকছে না, হুম, হুম। তার পড়ার কাপড় পরিবর্তনের সুযোগ সুযোগ থাকছে নেই। না। আশ্রয় কেন্দ্রগুলোতে যদি কারোর অসুখ থাকে তারা গেলে একসাথে মানে খুব কাছাকাছি অবস্থানে অনেকে বসবাস করছে। এর সাথে দেখা যাচ্ছে যে তার স্যাঁতসেঁতে আবহাওয়া, পানিতে ভিজে থাকছে সারাক্ষণ। হুম, সবকিছু মিলেই কিন্তু তাদের চর্মরোগের যে প্রাদুর্ভাবগুলা খোসপাঁচড়া, হুম, ফাঙ্গাস হুম। ইনফেকশন বা অন্য যে চর্মরোগের উপসর্গগুলো এগুলো অনেক বেড়ে যায়। কারণ গাদাগাদি করে ঠাসাঠাসি করে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু অনেকজন লোক থাকেন। একদম। সেখানে একজনের যদি অসুখ থাকে আমরা জানি যে চর্মরোগগুলো সাধারণত একজনের থেকে আরেকজনের সংস্পর্শে আসলেই বেশি ছড়ায়, তাই তো? তো জি। সেক্ষেত্রে যেটা করতে হয় যে মানে তাদের ডিসট্যান্স মেইনটেইন করা বা কাপড়ের তোয়ালে, বিছানা এগুলো শেয়ার না করা। কিন্তু হুম, আশ্রয় হুম। কেন্দ্রে তো সেটা সম্ভব সম্ভব হয় হয় না না। আসলে। আর যখন আপনার শরীরটা অনেকক্ষণ ভেজা থাকবে পানিতে তখন যেটা হয় যে আমাদের যে ছত্রাকগুলো আছে এগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি করে। আর আচ্ছা। যখন সে দ্রুত বংশবৃদ্ধি করবে তখন আপনার উপসর্গ তৈরি হবে চামড়ার উপরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি দেখা যাবে, হুম, হুম। রিংওয়ার্ম দেখা যাবে। অথবা আপনার হাতে বা পায়ের যে আঙুলের যে ফাঁকাগুলো আছে হুম, হুম। মাঝখানের যে ইন্টারডিজিটাল অংশগুলো। জি। সেখানে পানি জমে থেকে দেখা যাবে যে সেখানে ঘা হচ্ছে, সাদা, হুম, হুম, সাদা হুম। ঘা, চুলকায়। তারপরে আবার যখন আপনি পরিষ্কার করেন আরো বেশি রক্ত বের হয়। গায়ের মধ্যে রিং, রিং দেখা যায় বা হুম, হুম, হুম। অনেক ধরনের ফুসকুড়ি উঠে। এগুলা খুবই চুলকাতে থাকে। ওই একদম। হাতে সে আবার যখন আরেকজনকে মানে টাচ করছে বা হুম, হুম, ছুঁয়ে হুম। দেখছে তখন দেখা তার হাত থেকে আবার তারও আবার ছড়িয়ে শরীরে পড়ছে। এটা ধরে যায়। হুম। জি। তো ইস! এগুলো প্রতিরোধ করতে গেলে যেটা করতে হবে হুম, যে একদম। কারোর অসুখ থাকলে তাকে একটু আলাদা থাকার চেষ্টা করতে হবে। তার কাপড়-চোপড় একটু মানে ফাঁকা রেখে অন্যদের সাথে মিশবে না। হুম, হুম। অথবা যদি ওরকম কারণ না থাকে, সুস্থ থাকার পরেও একসাথে থাকার কারণেও যখন বেড়ে যায়, তখন আপনি অবশ্যই তার হচ্ছে কাপড়গুলো পরিচ্ছন্নতা মেইনটেইন করার চেষ্টা করতে হবে। আর যে শুকনা রাখতে হবে। হাত-পা যতটুকু হুম, পারা হুম, যায় হুম। সারাক্ষণ ভিজে না রেখে একটু একটু শুকনা রাখার শুকনো চেষ্টা রাখার করতে চেষ্টা হবে। করতে হবে। আর যদিও সেটা অনেকাংশেই সম্ভব হয় না, তারপরে তারপরেও চেষ্টাটা চেষ্টা করাটা করতে হবে। প্রয়োজন। যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে যাতে শুকনো থাকে। তাহলে মেডিসিন ছাড়াও অনেক সময় দেখা যায় যে সুস্থ একটু দেরি হলেও সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই আপনি বললেন যে আঙ্গুল এবং পায়ের যে মধ্যবর্তী স্থান আছে সেগুলোতে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। কিন্তু অনেকের নখের ভিতরেও দেখা যায় ইনফেকশন হচ্ছে, ফুলে যায়, পুঁজ হয়ে যায়। তো এই সময়টাকে ওই জায়গাটাকে পরিষ্কার করাটা খুব বেশি প্রয়োজন হয় মাঝে, মাঝে। মেডিসিন ছাড়া এখন বা অন্য কোনো পদ্ধতিতে কি করা সম্ভব? এখন নখের পাশে যেটা ফুলে যায় ওটাকে আমরা প্যারোনাইকিয়া বলি। ওটা সাধারণত নখটা ফুলে গিয়ে ওখানে একটা পাস পয়েন্ট হয়, খুবই ব্যথা হয়। হুম, হুম, এখন হুম। এটার সাথে আসলে বন্যার যে খুব বেশি ঝুঁকি আছে সেটা না। কিন্তু ধরেন এই নোংরা জিনিস ঢুকে গিয়ে বা কোনো ময়লা কাদা ঢুকে গিয়ে নখের ভিতরে ইনফেকশন হতে পারে। হুম। সেক্ষেত্রে নিয়ম তো যে আপনি ওটা স্টেরাইল ওয়েতে যদি পুঁজ জমে যায় বের করবেন। কিন্তু এই সময় বন্যার সময় ওখানে আপনি যেটা করতে পারেন একটা পরিষ্কার সুচ বা সেফটি পিনের মাথা পুড়িয়ে নিয়ে অথবা একটু হেক্সিসল থাকলে ওটা দিয়ে পরিষ্কার করে ওই জায়গাটা মুছে একটু হুম, হুম। পুঁজটা বের করে দেওয়া যেতে পারে। কিন্তু এটা আচ্ছা। যদি বেশি বড় হয় তাহলে অবশ্যই কাছের কোনো মানে স্বাস্থ্য কেন্দ্রের কাছাকাছি যে ডক্টর আছে সেখানে যেন তাকে পাঠানো হয় হুম, হুম। ড্রেসিং করার জন্য। কারণ নিজে ওখানে কিছু করা যাবে না তো। আচ্ছা, হ্যাঁ, কারণ যে এই সময় তো প্রতিটা জিনিসই জীবাণুমুক্ত করাটা খুব বেশি কঠিন হয়ে পড়ে। এজন্য যতটুকু সম্ভব স্বাস্থ্যকর্মী বা যদি ক্লিনিকে যে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে ব্যবস্থাটা করা প্রয়োজন। শিশুদের ক্ষেত্রেও দেখা যায় যে এই সময় স্কিনে নানা রকম সমস্যা তৈরি হয় ম্যাম। এই যে ছত্রাক জাতীয় সমস্যাগুলো ছাড়া আর কি অন্য কোনো সমস্যা তৈরি হতে পারে শিশুদের ক্ষেত্রে? শিশুদের ক্ষেত্রেও চামড়াতে একই ধরনের সমস্যাগুলাই তৈরি হয়। তবে শিশুদের যেটা বেশি ভয় সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে যদি ডায়রিয়া হয় বা হুম, কলেরা হয় সেক্ষেত্রে ওরা খুব দ্রুত পানি শূন্যতায় চলে যায়। চলে যায়। ওদেরকে ওই যে বয়স অনুযায়ী ১০ থেকে ১২ চামচ বা ২০ হুম, থেকে হুম। ৪০ চামচ এই পরিমাণ প্রত্যেকবার পায়খানার পরে যদি ওর স্যালাইন না দেওয়া হয় বা বাচ্চা বুকের দুধ খাওয়া অবস্থায় থাকলে তার মায়ের বুকের দুধ দিতে হবে। সে যদি স্বাভাবিক অন্য বড়দের খাবারের মতো থাকে সেখানে ভাতের মাড়, চিড়ার পানি ও অনেক বাচ্চাই স্যালাইন খেতে চায় না। ডাবের পানি যা হাতের কাছে পাওয়া যায় সেগুলো সেটাই যদি দিতে খেতে হবে। দেওয়া হয়, তাহলে তার পানির শূন্যতাটা ঠেকানো যাবে। আর হুম, যেটা বাচ্চাদের বেশি হয় সেটা হচ্ছে তার ফুসফুসের সংক্রমণ বা শ্বাসতন্ত্রের হুম, সংক্রমণ। হুম, হুম। কাশি, ঠান্ডা, জ্বর এগুলো খুব বেশি বাচ্চারা মানে বাচ্চাদের তো আমরা জানি যে আক্রান্ত হতে তাদের রোগ পারে বেশি। প্রতিরোধ
বড়দের তুলনায় কম থাকে, এই জন্য তারা খুব দ্রুত খারাপ হয়ে যায়। এই সময় কি নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠান্ডা লাগা থেকে? অবশ্যই থাকে। নিউমোনিয়া তো ফুসফুসেরই রোগ। ওই যে আমরা বড় কথায় বলছিলাম যে ফুসফুসের সব ধরনের হুম, হুম, অসুখই হুম। এই সময় বেড়ে যেতে পারে ঠান্ডার কারণে। ভাইরাস, ব্যাকটেরিয়া তাপমাত্রা কম থাকলে ওরা বেশি কার্যকরী হয়ে যায়। তখন যে একদম। ওদের মানে সংক্রমণটা বেড়ে যায়, ফলশ্রুতিতে তাদের নিউমোনিয়া হতে পারে। একদম। এই যে শিশুদের সাথে আরেকটা প্রশ্ন করি ম্যাম, সেটা হচ্ছে যারা গর্ভবতী মায়েরা আছেন এই সময় তাদের ঝুঁকিটা অনেক বেশি। কারণ তারা ঠিক মতন খাওয়া-দাওয়াটা করাতেও তো একটা ব্যাপার থাকে। তাছাড়া নিরাপদ আশ্রয়ে থাকাটাও তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। যদি কোনো গর্ভবতী মা যদি অনেকক্ষণ যদি পানির মধ্যে আটকে থাকেন বা ভিজে গিয়ে থাকেন, তার আসলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? এটা তো সবার জন্যই যা হবে, গর্ভবতী মায়ের জন্যও তাই হবে। আপনি মনে হয় কয়েকদিন আগে একটা সামাজিক মাধ্যম মিডিয়াতে আসছিল, দেখেছেন যে একজন গর্ভবতী মাকে হেলিকপ্টারে উদ্ধার করে উদ্ধার নিয়ে করেছে, জি। পরবর্তীতে তার ডেলিভারি করে একটা ফুটফুটে বাবু হয়েছে। একদম। তো সেক্ষেত্রে আসলে যারা গর্ভবতী আছেন তাদের ঝুঁকি তো অনেক, অনেক বেশি। আপনি যেটা বলছিলাম যে হুম, যাদের প্রসবকালীন সময় কাছে আসছে অথবা মানে প্রসবকালীন সময় যদি নাও হয়, বন্যার কারণে বা তাদেরকে মানে বহন করার কারণে কোনো কারণে যদি আঘাত লাগে, সেক্ষেত্রে প্রসূতি যারা আছেন তাদের যে গর্ভকালীন সময়ের যে জটিলতা, এগুলো সবগুলোই বেড়ে যেতে পারে। একদম। হঠাৎ করে তো সে লেবারে চলে যেতে পারে। কারণ তার একটা বিশাল মানসিক চাপ, শারীরিক হুম, চাপ, যেটা সে হয়তো সহ্য করতে নাও পারে। সে দেখা যাবে তার সময় হয়নি, তারপরেও ডেলিভারিতে চলে যেতে পারে। একদম। আমরা আইলা সিডরের সময় দেখেছি না, বাবু যে সিডর যে জন্মগ্রহণ করলো হুম, এই হুম, হুম। ঘূর্ণিঝড়ের মধ্যে, একদম। বন্যাতেও ঠিক একই রকম। তো এগুলো তো তার নরমাল যে মানুষের অসুস্থতা, তার সাথে তার গর্ভকালীন অসুস্থতা, সবকিছুর ঝুঁকিতেই একজন গর্ভবতী মা মা কিন্তু বেশি থাকছেন। ঝুঁকিতে থাকেন। তারপরেও যদি নিজেকে সুস্থ রাখতে চান সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রগুলোতে তো যাবেন। তার সাথে আরো কি করবেন জানবো, কিন্তু একজন দর্শক আছে ম্যাম আমাদের সাথে। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি আমি বরিশাল থেকে। আপনি বরিশাল? জি বলুন দর্শক, প্রশ্নটি করুন। আমি চুলকানি, বন্যার পানি লাগছিল দেয় চুলকানি, ডাক্তার দেখা লোরিক্স দিলে মাথার জন্য, আর অ্যান্টিজিং অ্যান্টি ট্যাবলেট দিছে একটা, কিন্তু কমই না। আচ্ছা দর্শক, আরেকবার একটু বলবেন যে আপনার কোন অংশে, শরীরে কোন অংশে চুলকানির সমস্যাটা হচ্ছে? তৈলাক্ত দ্বারা সবচেয়ে মানে বিরক্তিকর অবস্থা। আচ্ছা, প্রচন্ড চুলকানি এবং সাথে মেডিসিনও নিচ্ছেন। ম্যাম কোনো প্রশ্ন করবেন দর্শককে? আমি আসলে ওনার প্রশ্নটা ভালো করে শুনতে পাইনি, আপনি যদি আমাকে একটু বলেন। ম্যাম ওনার শোল্ডারে এবং কুঁচকির কোনো একটা জায়গাতে উনি চুলকানির সমস্যাটা বলছেন এবং এক ধরনের মেডিসিনও দিচ্ছেন, কিন্তু কোনো উপকার পাচ্ছেন না, অনেক বেশি চুলকানি হচ্ছে। কি ওষুধ দিয়েছেন সেটাও যদি নামটা আমরা বলতেন। অস্পষ্ট পেয়েছি, শুনতে পুরোটা বুঝতে পারিনি ম্যাম। শরীরে মাথার জন্য আসলে দর্শক, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। কিন্তু আপনার চুলকানিটা যেহেতু বলছেন পুচকিতে এবং ওই যে ঘাড়ের মানে পিছনের হাতের অংশে নিচে কিছুটা, কবজি, জি। এইসব দিকে এগুলোতে সাধারণত ছত্রাকজনিত ফাঙ্গাস যেগুলো আছে, মানে আমরা যেটা বলি ফাঙ্গাল ইনফেকশন, এগুলো বেশি হয়। তো আমি যতটুকু শুনতে পেলাম আপনি ভরিকোনাজল বা ভরিফাস্ট এই জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন। তো সেক্ষেত্রে দর্শক, ওখানে আপনি যে চিকিৎসককে দেখিয়েছেন ওনার সাথে একটু কথা বলেন। ওই ওষুধটা খেতেও হবে এবং ওখানে কিছু লাগানোরও ব্যাপার আছে। প্লাস যাতে চুলকানি কম থাকে সেজন্য কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধও আপনাকে উনি লিখে দিবেন, বা আপনি যদি এই যে লোরাটাডিন বা ফেনাডিন এই টাইপের, যদি ফেক্সোফেনাডিন এই গ্রুপের কোনো ওষুধ খেতে থাকেন ওর সাথে, তাহলে চুলকানিটা কমবে। এবং ওখানে যদি কোনো ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল অয়েন্টমেন্ট, যেমন বিভিন্ন ধরনের আছে, লুলিকোনাজল, মানে মানে কেটোকোনাজল, এগুলো যা আছে আপনি যেকোনো একটা যদি ওখানে লাগান, তবে সময় লাগে, এগুলো সারতে আসলে সময় লাগে। আপনাকে আপনার চিকিৎসক যেভাবে দিয়েছে ওভাবে খান। যদি না কমে তাহলে ওনাকে আবার একটু দেখিয়ে আসেন। এবং এর সাথে কি ম্যাম আরো ওনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপারটা, সেটাও কি মেনটেন করাটা হ্যাঁ, কি সেটা তো প্রয়োজন কিনা? করতেই হবে। তো ফাঙ্গাল ইনফেকশন হলে ওখানে সাধারণত সাবান ব্যবহার করতে কম বলা হয়। সেক্ষেত্রে কেটোকোনাজল শ্যাম্পু বা কিছু সাবান পাওয়া যায়, ওগুলো ব্যবহার করতে বলা হয়। এবং হচ্ছে ওখানে অ্যান্টি ফাঙ্গাল যে ক্রিম গুলো পাওয়া যায় সেগুলো লাগাতে বলা হয়, যেমন লুলিকোনাজল অথবা
যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল ক্রিম অনেকদিন লাগাতে বলা হয়। সাথে সাথে ওই জায়গাগুলো শুকনা রাখতে বলা হয় যে কারণ ভেজা থাকলে ওই জায়গাগুলোতে সংক্রমণ আরো ছড়াতে থাকে বা বাড়তে থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা একটু যারা অনেক ধরনের রোগে আক্রান্ত থাকেন, বিশেষ করে যারা ডায়াবেটিক বা প্রেশারের মতন সমস্যায় থাকেন, তারা এই সময়টা অনেক বেশি আসলে অসহায় হয়ে পড়েন। কারণ দেখা যাচ্ছে নিয়ম করে যে খাওয়া দাওয়া করা বা তাদের যে ডায়েট চার্ট ফলো করা বা প্রতিদিনের যে প্রত্যাহিক যে কাজগুলো, সেগুলো থেকে তো পুরোটা আলাদা হয়ে যান, যে কারণে তাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে একজন বয়স্ক ব্যক্তিকে আসলে কি ধরনের সাপোর্ট দেওয়া বা কিভাবে তার চিকিৎসা করা আসলে সম্ভব? যেভাবে বলছিলাম যে বাচ্চারা যেমন ঝুঁকিতে আছে, বয়স্ক ব্যক্তিরা আরো ঝুঁকিতে আছে, যেমন আছেন গর্ভবতী মায়েরা। কিন্তু আসলে এইটা এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেখানে তার নিজের কিছু অবশিষ্ট থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে একটু জানবো, তার আগে আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমি শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম আমার স্ত্রীর হাতের আঙুলের ভিতর দিয়ে এই কবজা আছে না, কবজার ভিতর দিয়ে পানি ফোট। আচ্ছা, তো আমি একটা ক্রিম ব্যবহার করতেছি, ফানজেনালাম একটা ক্রিম ব্যবহার করতেছি, তো ওটা কমতেছে না। আমি কোন ওষুধটা ব্যবহার করতে পারি সেটা জানতে চাচ্ছিলাম। আপনি কি পানি সবসময় নাড়াচাড়া করা হয় বা আপনি পানি নাড়াচাড়া করে? পানি বেশিক্ষণ সময় নাড়াচাড়া করা হয়। ম্যাম কোনো প্রশ্ন করবেন দর্শককে? হ্যাঁ, উনি বলছিলেন যে আঙুলের ফাঁকে পানিযুক্ত যে চুলকানি হচ্ছে, এটাকে আমরা স্ক্যাবিস, ওনার বর্ণনা শুনে মনে হচ্ছে যে এটা স্ক্যাবিস হচ্ছে। তো স্ক্যাবিসের জন্য যেমন চুলকানির জন্য আমি একটু আগে যেগুলো বলছিলাম যে আপনি লোরাডিন বা ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ 7 দিন 10 দিন খান, সাথে আপনি এই যে লরিক্স বা লরিক্স প্লাস লোশন ক্রিম এগুলো আছে, এগুলো আসলে আপনাকে একদিন লাগাতে হবে। সেক্ষেত্রে আপনাকে মুখ এবং মাথা বাদ দিয়ে, তার মানে হচ্ছে গলা থেকে পা পর্যন্ত একটা টিউবে যতটুকু ক্রিম বা লোশন আছে আপনি পুরাটা একদিন সন্ধ্যাবেলায় গায়ে মেখে ফেলবেন, সব জায়গাতে লাগাতে হবে এবং পরের দিন সকালবেলায় আপনি পরিষ্কার করে সাবান দিয়ে গোসল করে ফেলবেন। আপনি যে কাপড়টা পরেছিলেন বা যে বিছানায় ঘুমিয়েছিলেন, যে চাদরটা ব্যবহার করেছিলেন, এগুলো সব গরম পানি দিয়ে সাবান দিয়ে ফুটিয়ে ধুয়ে ফেলবেন। এবং বাসায় যদি আপনার আর কোনো সদস্যের এই সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে একসাথে সবাইকেই ব্যবহার করতে হবে, তা না হলে একজনের সারলে আবার হবে। আপনি একদিন ব্যবহারের পর যদি দেখেন যে এটা কমছে না বা আরো আছে, তাহলে 7 দিন পরে ঠিক একই নিয়মে আরেকবার আপনি ব্যবহার করবেন। আচ্ছা, মানে পুরো শরীরে তাকে দিতে হবে এবং এক রাত রেখে পরের দিন আবার সমস্তটা একদম গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে। আচ্ছা, মুখে দেয়া যাবে না, সমস্ত শরীরে দিতে হবে এবং পরের দিন ভালো করে গোসল করতে হবে, সাবান দিয়ে গোসল করে ফেলতে হবে, যাতে এই জীবাণুটা পরবর্তীতে আর না ছড়াতে পারে। কেন স্ক্যাবিসের যে জীবাণুটা, এটা খুবই ছোঁয়াচে এবং পরিবারের অন্যান্য সদস্যদের অনেক দ্রুত ছড়িয়ে পড়ে, সেটা বিছানার চাদর থেকে, তোয়ালে থেকে এবং জামা কাপড় থেকেও ছড়িয়ে পড়ে এবং ও সব সদস্যদের হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই তো ম্যাম? জি, একদম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা কথা বলছিলাম বয়স্ক ব্যক্তিদের নিয়ে, যারা বন্যায় আক্রান্ত হয়ে আছেন, ডায়াবেটিস প্রেশার নিয়ে আছেন, তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই সময়টা আসলে কি করবেন? হ্যাঁ, ধন্যবাদ। কারণ হচ্ছে আমি একটু আগেই এগুলো এটাতেই প্রসঙ্গে ছিলাম যে বয়স্ক মানুষরা তো যেমন ঝুঁকিতে আছেন, একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক বয়স্ক যারা, সাথে তাদের বিভিন্ন ধরনের অসুখ থাকে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, কিডনির অসুখ, ব্রেনের অসুখ, সবই আমরা জানি। তাদেরকে নিয়ম করে হয়তো অনেক ওষুধ খেতে হয় প্রতিদিন, কিন্তু বন্যার পানিতে যদি ভেসেই যায়, উনি ওষুধ খাবেন কেমন করে? অথবা তাকে হয়তো কোনোভাবে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তো তার জন্য ওইভাবে পর্যাপ্ত ওষুধও নাই। তো সেক্ষেত্রে পানি নেমে যাওয়ার পর উনার কাছে যদি সংগ্রহে থাকে, উনি ওইটা ভাবে খাবেন। ডায়াবেটিস রোগীদেরকে বলা হয় যে যদি আপনি খাবার না খেতে পারেন, তাহলে ওষুধের মাত্রাটা হয়তো একটু কমিয়ে দিতে পারেন। আর যদি দেখেন যে আপনার কাছে কোনো ওষুধ নাই, তাহলে স্বাস্থ্যকর্মী যারা আপনাদেরকে উদ্ধার করতে এসেছেন, ত্রাণকর্মী এসেছেন, ওদের কাছে আপনি সমস্যাটা বললে, ওষুধের নাম বললে ওরা যদি দিতে পারে, তাহলে খেতে হবে। আর যদি কিছুই করার না থাকে, পানি কমে গেলে যত দ্রুত সম্ভব একজন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে উনি
মানে তার পরীক্ষাগুলো প্রেসার এবং রক্তচাপের সাথে হচ্ছে তার ব্লাড গ্লুকোজ পরীক্ষা করে ওষুধগুলো আবার শুরু করবেন বা হার্টের ওষুধগুলো। জি, এবং নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টাও করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। করতে হবে, কিন্তু আসলে অন্য নিয়মগুলো হয়তো করতে পারবেন, কিন্তু এই পরিস্থিতিতে ধরেন আপনি এখন তো ওষুধও নাই, খাবারও নাই, কি করবেন? আসলে এই সময় যতটুকু থাকা যায় ধৈর্য ধারণ করে রাখা যায় এবং পরবর্তীর জন্য প্রস্তুতি নেওয়া যায়, পরবর্তীতে চিকিৎসা নেওয়া বা ক্লিনিকে যাওয়ার যে ব্যাপারটা সেটা মনে রাখতে হবে। আমরা জানবো আরও অনেক কিছু, কিন্তু একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক সাথেই থাকুন, আমাদের কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা কথা বলছিলাম বন্যার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার দুর্বা হালদার। বিরতিতে যাবার আগে আমরা বন্যার সময় যে ধরনের স্বাস্থ্য ঝুঁকিগুলো থাকে, কি হতে পারে বা কিভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব কিছুটা হলেও সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। এবার একটু ম্যাম আপনার কাছে জানতে চাইবো যে এই যে বন্যার্থ যে জায়গাগুলো আছে স্পেসিফিক করে, যে ফেনী, নোয়াখালী বা এখন হবিগঞ্জেও চলে এসছে পানি, তো এইসব জায়গায় অনেক স্বাস্থ্যকর্মী যাচ্ছেন, ত্রাণকর্মীরাও যাচ্ছেন, তো তারা যাচ্ছেন এবং সাথে নানা রকম তাদের জন্য জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন জিনিসপত্র মধ্যে তো খাবার, শুকনো খাবার দাবার, কাপড় চোপড় এবং টাকা পয়সা তো আছে, এর সাথে কিন্তু মেডিসিনও নিয়ে যেতে চাচ্ছেন, অনেকে ঔষধও নিয়ে যাচ্ছেন। আসলে বেসিক কি ঔষধ এই সময় আসলে সাথে করে নিয়ে যাওয়াটা খুব বেশি প্রয়োজন? এই সময় আসলে আমরা একটু আগেই বলছিলাম যে বন্যার কারণে যে অসুখগুলো বেশি হয়, পানিবাহিত রোগগুলোই বেশি মারাত্মক হয়ে যায়, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, এগুলোর সাথে জ্বর, সাথে শ্বাসকষ্ট। তো প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো জরুরি, যেমন প্যারাসিটামল, ওরস্যালাইন, কিছু চুলকানির অ্যান্টিহিস্টামিন, কিছু আপনার অ্যান্টিবায়োটিক, যেমন কলেরা হলে যেমন কাজ করবে যে ওষুধগুলা, কিছু পরিচিত অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, এগুলো কিছু নিতে পারবেন। যেটা প্রধান নিতে হবে প্যারাসিটামল এবং ওরস্যালাইন প্রচুর পরিমাণে। আর যদি আরো কিছু সম্ভব হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট কমানোর জন্য বা স্পেসিফিক অসুখ যেমন মানে আপনার ডায়াবেটিস থাকুক বা উচ্চ রক্তচাপ থাকুক, সেক্ষেত্রে যেগুলো সরকারি হাসপাতালগুলোতে সাপ্লাই আছে আমাদের দেশের, আমরা জানি প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু ওষুধ কিন্তু পাওয়া যায়। জি, না, স্বাস্থ্য কেন্দ্র থেকেই ওষুধ নেয়, তো সেগুলো যদি সরবরাহ করা সম্ভব হয়, যেহেতু আমরা বলছিলাম যারা বয়স্ক আছেন, যাদের প্রেসার, ডায়াবেটিস আছে, অনেকেই কিন্তু এখন এনসিডি কর্নার থেকে ওষুধ নিয়ে নিয়মিত খান, তো তারা তো তাদের ওষুধগুলো নিয়ে যেতে পারেনি। সেক্ষেত্রে যদি জরুরি স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার সাথে সেই ধরনের যে ওষুধগুলো স্বাস্থ্য কেন্দ্র থেকে সাপ্লাই দেওয়া হয় প্রেসার বা ডায়াবেটিস চিকিৎসার জন্য, সেগুলো যদি ওনারা নিয়ে যান, তাহলেও কিন্তু কিছু বয়স্ক রোগী উপকৃত হবে। বা কিছু হার্টের ওষুধ সাপ্লাই দেওয়া হয়, কিছু কিডনির ওষুধ সাপ্লাই দেওয়া হয়, ওগুলো যেগুলো তারা সাধারণত নিয়ে থাকেন স্বাস্থ্য কেন্দ্র থেকে, সেগুলো যদি প্রাথমিক কিটের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেগুলো তাদের জন্য, যারা রেগুলার খাচ্ছিলেন ওষুধগুলো, তারা কোনো কারণে যদি ওষুধগুলো সাথে না থাকে, স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা করে কিন্তু তাহলে তারা ওষুধটা পাবেন। আবার স্বাস্থ্যকর্মীরা তাদেরকে অনেক সময় চেক আপ করেও কিন্তু বুঝতে পারেন যে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা বা ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেল কিনা, সেই সময় ইনস্ট্যান্ট তাদের সাথে ওষুধগুলো থাকলে তারা তো দিতে পারছেন। আমাদের সাথে একজন দর্শক আছে, ম্যাম আমি একটু প্রশ্নটি নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি, রফিকুল ইসলাম। জি বলুন। তো আমার প্রশ্নটা হলো এই যে আমার মাথায় ওই যে সারা মাথায় চুলকায় এবং চামড়া ওঠে, আবার দেখা যায় কানের গোড়াতেও চামড়া ওঠে, আর কপালের ভুরুতে আছে এবং দাড়িতে, মানে চুলকাইলে চামড়া ওঠে। আর হলো যে এখন একটা ঔষধ দিতেছে, ডাক্তার দেখাইছিলাম, তো ঔষধ দিয়েছিল ডাইপ্রোজাল। ডাইপ্রোজালটা দিলে মানে ভালোই থাকে। তো আবার যখন যে এক সপ্তাহ দেওয়ার পরে যখন আবার যদি দু একদিন না দেয়, আবার চুলকানিটা বাড়ে, আবার পিঠেরও এক জায়গায় এরকম আছে, মানে চুলকায় চামড়াও। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, যদিও এখানে আসলে পানির কারণে হয়তো আপনার এই সমস্যাটা হচ্ছে না, তারপর আমি একটু ম্যামকে অনুরোধ করব, ম্যাম কোনো প্রশ্ন করবেন? আপনাকে, আপনি যে বর্ণনাগুলো দিলেন সেগুলো শুনে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এটা সোরিয়াসিস। আপনাকে হয়তো আপনার চিকিৎসক বলেছেন যে এটা সোরিয়াসিস জাতীয় অসুখ, তো সেক্ষেত্রে সোরিয়াসিস আসলে লাগালে কম থাকবে, কিন্তু এর সাথে আপনার ছেড়ে দিলে আবার যেমন বাড়বে, তেমনি আর কোনো ওষুধ লাগবে কিনা, তো সেক্ষেত্রে আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ আপনার আশেপাশে কাউকে একটু দেখিয়ে নিলে সেটাতে আপনি সঠিক চিকিৎসা পাবেন, কারণ আপনার বর্ণনা অনুযায়ী এটা সোরিয়াসিস। কিন্তু আমি তো আসলে এখান থেকে আপনাকে পুরোপুরি চিকিৎসা দিতে পারছি না। আপনি ওই যে মলমটা লাগাচ্ছেন ওটা লাগাতে থাকেন,
এবং বাকি চিকিৎসার জন্য আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞর কাছে সরাসরি গিয়ে যদি আপনি আসলে সমস্যাটি দেখান, তাহলে কিন্তু আপনার কি ধরনের সমস্যা হচ্ছে সেটাও বুঝবেন, এবং এর পরবর্তীতে আরও কী কী ওষুধ লাগবে, কিভাবে সেগুলো ব্যবহার করবেন, সেগুলোও কিন্তু আপনি জানতে পারবেন। ম্যাম, এই বন্যার ব্যাপারে আমরা যে কথা বলছিলাম, এই বন্যা যেগুলো এলাকায় হয় প্রতি বছরে দেখা যাচ্ছে এই যে জুলাই আগস্ট এই মাসগুলোতে যখন বর্ষাকালটা থাকে, অনেক ক্ষেত্রেই পানি উঠে যায় অনেক এলাকাতে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু জানতে চাই সংক্ষেপে যে বন্যার যে আক্রান্ত যে এলাকাগুলো আছে সেখানকার মানুষজনরা পূর্ববর্তী কি কি ধরনের প্রস্তুতি রাখতে পারে? বন্যা পূর্ববর্তী যেখানে আপনার প্রতি বছর বন্যা হয়, আমরা জানি যে এই মাসগুলোতে বন্যা হয় কারণ এই সময়টাতে ভারী বৃষ্টি হয় মৌসুমী বায়ুর প্রভাবে, এছাড়া পাহাড়ি ঢল আসে, সবকিছু মিলিয়ে আমরা প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট এলাকা আমাদের বন্যার সম্মুখীন হয়। কিন্তু এবারের বন্যাটা আসলে অন্যরকম। এখানকার লোকজন আসলে পরিচিত না, সেজন্য তাদের কোনো প্রস্তুতিও ছিল না। হঠাৎ করে আকস্মিক ভাবেই বন্যাটা শুরু হয়েছে। তো যারা পরিচিত তারা আগে থেকে প্রস্তুতি হিসাবে যেমন বন্যা পূর্ববর্তী সময় তাদের ফসলটা কেটে আগে উঁচু কোনো স্থানে বা যেখানে বন্যা হয় না সেখানে সংরক্ষণের ব্যবস্থা করবে, তার প্রয়োজনীয় যে জিনিসপত্র বাসার এবং জরুরি কাগজপত্র, টাকা পয়সা বা অন্য মূল্যবান জিনিসপত্র সেগুলো আগে থেকেই বন্যার সময়ের আগে থেকেই তারা যথাস্থানে সংরক্ষণ করার চেষ্টা করবে। বন্যার সময়ে যে তাদের শুকনা খাবার রাখতে হবে বা প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলো তারা আগে থেকে সংরক্ষণ করবে এবং সেগুলোকে ওইভাবে নিয়েই দ্রুত অবস্থান ত্যাগ করে তারা যাতে ওখানে গিয়ে থাকতে পারে সেই ব্যবস্থা নেবে। গবাদি পশুর ক্ষেত্রে খেয়াল করবে যে তাদেরকে উঁচু কোনো স্থানে নিয়ে যাবে যাতে তারাও মারা না যায় বা ভেসে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। বাচ্চাদেরকে যে এলাকাগুলোতে বাচ্চাদের মানে বন্যা প্রতি বছর হয় সেখানকার বাচ্চাদেরকে অবশ্যই সাঁতার শেখাতে হবে, কারণ যারা মানে সাঁতার জানে না তারা তো ডুবে যায় বেশি, যারা সাঁতার জানে তারা কিছুক্ষণ হলেও তো ভেসে থাকতে পারবে, অন্তত উদ্ধারকারী দল পৌঁছে তাদেরকে যাতে উদ্ধার করতে পারে। অবশ্যই সাঁতার কাটা শেখাতে হবে, তারা যাতে এই যে পানিবাহিত যে এগুলো আছে, সাপ আছে বা অন্য যেগুলো বিষাক্ত জিনিসপত্র সেগুলো থেকে দূরে থাকে বা তাদের কামড় না দেয় সেভাবে ব্যবস্থা করে। যখন সাপ থাকে বন্যা পরবর্তী উঠে গেলে সেখানে ডাঙাতে সাপ থাকতে পারে, লাঠি বা টর্চ নিয়ে যাবে যাতে সাপের গায়ে পাড়া না দেয়, অথবা তারা আঘাত পেলে। এই সময় কিন্তু আরেকটা ঝুঁকি থাকে যে বন্যার পানিতে বিদ্যুতের তার পড়ে গিয়ে যে হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, কাজে কোনো তার যেন তুলে থাকলে সেটাকে ধরবে না বা ওই এলাকার আশেপাশে কখনোই সে যাবে না। হ্যাঁ, তাকে অবশ্যই সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আর বন্যা যাদের কমন ব্যাপার যে প্রতি বছরই হয়, তারা বন্যা চলে যাওয়ার পরে পানি নেমে যাওয়ার পরে তারা যে পুনর্বাসন কাজ সে ব্যাপারেও তারা আগে থেকে সচেতন থাকবে। ওই মাটিতে কিভাবে আবার ফসল ফলাবে, তাদের ঘর বাড়ি কিভাবে ঠিক করবে, তারা আবার পানি বিশুদ্ধকরণ কিভাবে করবে, তার যে বন্যার সময় টিউবওয়েলটা ডুবে গিয়েছিল বা পুকুর ভেসে গিয়েছিল সেটা সে কিভাবে আবার সংরক্ষণ করবে। টিউবওয়েল ভেসে গেলে ওই টিউবওয়েলের পানিতে সে ব্লিচিং পাউডার দিয়ে এক কলসি পানির মধ্যে 2-3 চামচ ব্লিচিং পাউডার দিয়ে অনেক 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে আধা ঘন্টা পানি চেপে ফেলে তারপরে যে পানি উঠবে সেটা সে খেতে পারে। কিন্তু যদি ব্লিচিং পাউডার না থাকে তাহলে টানা 1 ঘন্টা ওই টিউবওয়েলের পানি চেপে ফেলে দিয়ে পরে ওটা খেতে পারে। আর যদি বিশুদ্ধ টিউবওয়েলের পানি না থাকে সেক্ষেত্রে সে ফুটিয়ে খেতে পারে, যদি তার ফুটানোর মতো অবস্থা থাকে বুদবুদ ওঠা থেকে 15-20 মিনিট ফুটিয়ে নিলে পরে ছেঁকে সেটাকে খেতে পারে। আমাদের পানি বিশুদ্ধকরণ যে হ্যালোজেন ট্যাবলেট আছে সেই ট্যাবলেট আমরা জানি যে 3 লিটার পানিতে একটা ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে নিতে পারি বা বড় বড় জায়গায় ওই অনুপাতে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিলে উপর থেকে যে পরিষ্কার পানিটা আসে সেটা ছেঁকে নিয়ে পান করা যায় নিরাপদে। কিছু না পাওয়া গেলে খাবার পানিটা যদি আপনি অতি প্রখর রৌদ্রে রেখে দেন তাহলেও কিন্তু পানিটা অনেকভাবে বিশুদ্ধ হয়ে যাবে, কিছু উপায় যদি না থাকে। একদম কিছু যদি না পাওয়া যায়, সবাইকে জানতে হবে যে এই পানি কিন্তু শুধু খাওয়ার জন্য না, আপনি খাবার যে রান্না করছেন, আপনি যে সবজি ধুচ্ছেন, আপনি যে মাছ ধুচ্ছেন, ওগুলো সব কাজেই কিন্তু এই বিশুদ্ধ পানিটা ব্যবহার করতে হবে। আপনি যে প্লেটে খাচ্ছেন সেই মানে প্লেটটা খাবার আগে অবশ্যই বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, শুধু খাবার পানিটা বিশুদ্ধ থাকলে হবে না। এবং রান্নার ক্ষেত্রে এবং ধোয়াধুয়ির ক্ষেত্রেও সব ক্ষেত্রে এবং মলত্যাগের পরে অবশ্যই আপনি ওই যে সাবান না পাওয়া গেলে অন্তত ছাই দিয়ে হাত ধুয়ে ফেলবেন এবং ওই পরিচ্ছন্নতাটা যদি আমরা সবাই বজায় রাখি তাইলে এই যে বন্যার সময় এবং বন্যা পরবর্তী যে পানিবাহিত রোগগুলো এর প্রাদুর্ভাব
তো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, হয়তো একেবারে নিরাময় করা যাবে না, কিছুটা হলেও সম্ভব। একদম। ম্যাম, এই সময় যারা বন্যার্থ যারা আছেন, যে মানুষগুলো আছেন, যে দেখা যাচ্ছে যে অনেকটা সময় পানির ভিতরে ছিলেন, তাদের উদ্ধার করার পরে উদ্ধার কর্মীরা প্রথম কে আসলে নিবেন যে স্টেপগুলো, যে সেই কর্মীকে বা হচ্ছে যে মানুষটিকে উদ্ধার করলেন তাকে আর কি ব্যবস্থা হিসেবে কি নেবেন প্রথম দিকে? এখন হচ্ছে উদ্ধার কর্মীরা তো ডুবন্ত মানুষকে উদ্ধার করা সেটা একরকম, আর যারা ডুবন্ত না কিন্তু হয়তো তার পানিতে নিমজ্জিত হয়ে আসলে, হ্যাঁ সেটা হচ্ছে আর একরকম, বের হয়ে আসতে পারছিলেন না, তাদের একরকম। ধরেন কেউ হাঁটু পানিতে ডুবেছিলেন বা মানে অর্ধেক পানিতে ডুবেছিলেন বা গলা পানিতে, কিন্তু সে ডুবে যান নাই, তার জন্য উদ্ধারকারীরা তাকে নিয়ে যত দ্রুত সম্ভব একটা শুকনা স্থানে যাবেন, কাপড় চোপড় পরিবর্তন করে দিয়ে তাকে একটু শুকনা কাপড়ের ব্যবস্থা করে দিয়ে তাকে যাতে সুস্থ রাখা যায় সেটা চেষ্টা করবেন। কিন্তু যখন মানুষ ডুবে যাবে পানিতে, তখন যাকে উদ্ধার করবেন প্রথম তাকে আগে যেটা করতে হবে যে তার শ্বাসনালীতে পানি গেছে কিনা বা সে পানি খেয়ে ফেলেছে কিনা ওটা শিওর হওয়ার জন্য, বা সে আদৌ বেঁচে আছে কিনা সেটা আগে দেখিয়ে তাকে উপর করে পিঠে চাপ দিয়ে তার ওই যে পানিটা যে বের করে দিতে হবে, তাকে কাপড়ে শুয়ে দিতে হবে, প্রথমে শ্বাস নিচ্ছে কিনা বা মুখে শ্বাস দিয়ে কিছুক্ষণ তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে অথবা স্বাস্থ্যকর্মীর নিকটে অন্তত নিয়ে যাবে যে জানে তাকে বাঁচাতে। আচ্ছা, তার কাছাকাছি নিয়ে যাবেন এবং এমার্জেন্সি যে ধরনের ব্যবস্থাগুলো আছে সেগুলো দেওয়ানোর চেষ্টা করবে। বন্যার পরবর্তীকালীন দেখা যায় যে অনেক জায়গায় পানি এখনো কমা শুরু করছে এবং কমেও যাবে আমরা আশা করি, কারণ এই পরিস্থিতিটা আমরা দীর্ঘদিন চাই না। কমে যাওয়ার পরে আরও নানা রকম অসুখ বিসুখ আসলে শুরু হয়ে যায় এবং বিপদে পড়ে যান মানুষজন। সেগুলো আসলে কিভাবে প্রস্তুতিটা নেবেন বন্যার পরবর্তী ক্ষেত্রে? বন্যার পরবর্তী ক্ষেত্রে যেটা প্রস্তুতি নিবেন, সেটা প্রথম যে প্রস্তুতি সেটা তো আমি বললাম যে পানিকে আগে বিশুদ্ধ করতে হবে। বন্যা চলে যাওয়ার পরে তার টিউবওয়েলটা হয়তো ডুবে গিয়েছিল, টিউবওয়েলটাকে কিভাবে পরিশোধিত করবেন সেটা বললাম। অথবা যদি টিউবওয়েল না থাকে পুকুরের পানিটাও যদি খেতে হয়, সেক্ষেত্রে পুকুরের পানিটা এনে ফিটকিরি অথবা হ্যালোজেন ট্যাবলেট অথবা পটাশ আছে অথবা ফুটিয়ে যেভাবেই হোক তাকে ওইভাবেই পানিটাকে পরিশোধন করতে হবে। তার যে মানে পায়খানা ছিল বা ড্রেন ছিল যেগুলো ভেসে চলে গিয়েছে সেগুলোর তো সংস্কার করতে হবে এবং একটা নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে বা মাটি গর্ত করে হলেও সেখানে মলত্যাগ করে সেটাকে ঢেকে রেখে যাতে এর মধ্যে মাছি মশা ওই ওখানে গিয়ে তার আবার এটা সংক্রমণ বৃদ্ধি না করতে পারে সেটার ব্যবস্থা নিতে হবে। মলত্যাগের পরে অবশ্যই ছাই দিয়ে বা সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সবসময় হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে যাতে তার এই হাত থেকে কোনো জীবাণু তার খাবারের মাধ্যমে তার শরীরে প্রবেশ করতে না পারে। কোন রোগের উপসর্গ দেখা দিলে সাথে সাথেই সে দ্রুত চিকিৎসা কর্মীর কাছে যাবে এবং তার একটু হলেও চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবে। তার আশেপাশে বাসার আশেপাশে যেখানে পানি জমে গিয়েছে বন্যার পানি সরে যাওয়ার পরে সেই জায়গাগুলো সে একটু পানি পরিষ্কার করে শুকিয়ে ফেলার চেষ্টা করবে, না হলে ওখানে দেখা যাবে যে তার মশা জন্মাচ্ছে। মশা জন্মাইলেই তার পরবর্তী প্রভাব কিন্তু ডেঙ্গু বা ম্যালেরিয়া হতেই পারে। কাজে এগুলোকে তার বেশি সজাগ দৃষ্টি দিতে হবে। সাথে সাথে আসেন সে বন্যা পরবর্তী সময় কিন্তু মানসিক বিপর্যয়ে ভোগে, কারণ সে সর্বস্ব হারিয়ে তার খাবার বাসস্থান সবকিছু জমি জমা ফসল সব হারিয়ে সে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তার দুশ্চিন্তায় তখন বিভিন্ন ধরনের অসুখ তার মানে শরীরে বাসা বাঁধে। এগুলোর দিকেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের দিকেও তার খেয়াল করতে হবে এই বন্যা পরবর্তী অবস্থাগুলোতে। আর তার যে পূর্ববর্তী যে জমি যদি জেগে যায় সেখানে চাষের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন তার ঘরবাড়ি মেরামতের ব্যবস্থা করে দিতে হবে। তার যে পুষ্টির অভাব ছিল বন্যাকালীন সময় আমরা শুকনো খাবার জীবন বাঁচিয়ে রেখেছি, কিন্তু তখন তো অপুষ্টি দেখা দিচ্ছে এবং বন্যা পরবর্তী সময়ে যেটা দেখবেন মাছের বা বন্যা যে পুকুরে মাছ ছিল বা ঘেরে মাছ ছিল ওগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে যায়, গবাদি পশু কিন্তু অসংখ্য ভেসে চলে যায়, প্রোটিন জাতীয় খাবারের উৎস কিন্তু কমে আসে। কাজেই মানুষ বন্যা পরবর্তী সময় কিন্তু অপুষ্টিতেও ভোগে, সেদিকেও কিন্তু
খেয়াল রাখতে হবে। একদম, মানে খাবার দাবারের যে তালিকাটা সেখানে আমাদের পরবর্তীতে একটু পরিবর্তন করে আনতে হবে এবং মানসিক স্বাস্থ্যের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। ম্যাম, শেষ মুহূর্তে একটা শুধু প্রশ্ন করবো, সেটা হচ্ছে গর্ভবতী মায়েদেরকে আমরা শুনেছি যে এই সময় বিপদে পড়ে অনেক সময় দেখা যায় প্রসবও হয়ে যেতে পারে, কিন্তু যারা ধরেন প্রসব হয়নি বা যারা ছিলেন এবং এখন বন্যার পরবর্তীতে যারা সুস্থ থাকছেন, তাদের আসলে কি ধরনের ব্যবস্থা নিতে পারেন যে তারা যাতে আরো বেশি অসুস্থ না হয়ে পড়েন বন্যা পরবর্তী ক্ষেত্রে? সেক্ষেত্রে দ্রুত তার চিকিৎসা কর্মী বা হাসপাতাল, আপনার যে আশেপাশে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে ওখানে গিয়ে একবার একটু পরীক্ষা করিয়ে আসবেন। তার নির্দিষ্ট সময় তো যাবেই, কিন্তু তার আগেই বন্যা পরবর্তী সময়ে যদি সেটা যাওয়া যত দ্রুত সম্ভব একবার চেক আপ করিয়ে নিবেন। তাকে যে আগে থেকে যে ওষুধগুলো তাকে প্রেসক্রাইব করা ছিল সেই ওষুধগুলো খাবেন। তার পুষ্টির দিকেও একটু নজর দিতে হবে, কারণ মা না খেলে তো বাচ্চা খাবার পাবে কোত্থেকে? মায়ের অপুষ্টিতে থাকলে পরবর্তীতে যে বাচ্চাটা আসবে সেও অপুষ্টির শিকার হবে। কাজেই তার শারীরিক মানসিক সব স্বাস্থ্য দুটোর দিকেই খেয়াল রাখতে হবে এবং বন্যা পরবর্তীতে সাধারণ মানুষজনও নিরাপদে থাকবেন সেটুকুই আশা করি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের অতিথিদের এত বেশি সাহায্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টিভির সকলকে। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে এই মহা বিপদে আসলে আমরা কেউই চায় না কেউ অসুস্থ থাকুক, তারপরে সমস্ত দেশ সহ আমরা কিন্তু চেষ্টা করছি এই নানাভাবে তাদেরকে উদ্ধার করতে এবং নানাভাবে সাহায্য করতে। সবাই সুস্থ হয়ে যাক এবং এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।